আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমরা পরিমিতির থেকে গত দুটি ক্লাস নিয়েছি পরপর। আজকেও তোমাদের পরিমিতির থেকে আমরা অনুশীলনী করব এবং সাথে একটু উদাহরণ আছে। এরপর পরবর্তী ক্লাসে তোমাদের আমরা ওই পরিমিতির থেকে সৃজনশীল করার চেষ্টা করব। দেখো, আজকে তোমাদের 16.3 এবং 16.4 সম্বন্ধে ক্লাস। তো 16.3 আমি অনুশীলনীর 8 নম্বর অঙ্ক এবং 9 নম্বর অঙ্ক তোমাদের দেখাচ্ছি। তো এখানে 8 যে অঙ্কটি তা হলো যে একটি বৃত্তের পরিধি 220 মিটার এবং ওই বৃত্ত অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমাদের যে বর্গটা তা কিন্তু বৃত্তের ভিতরে, আর উল্লেখ করা আছে এখানে বৃত্তের পরিধি বলতে বৃত্তের পরিসীমা বা পরিধি একই জিনিস। আমরা ধরে নেই যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ 8, তাহলে কি হবে? বৃত্তের পরিধির যে সূত্র তা হলো 2πr। অতএব আমরা লিখতে পারি 2πr = 220, যা প্রশ্নে উল্লেখ করা আছে। এখন যদি আমরা 8 বাম পাশটা রেখে দেই তাহলে লিখতে পারি 220/2π, অর্থাৎ r এর সহগ এখানে 2π। এখন আমরা পরের লাইনে পায়ের মান বসানোর পরে আমরা ঘরের অংশটা গুণ করে দিয়ে পেয়ে গেলাম 6.2832। এখন যদি আমরা 220 কে ভাগ করে দিই 6.28 দ্বারা, তাহলে আগের মান চলে আসে 35.014 মিটার। অতএব বৃত্তের ব্যাস 2r আমরা লিখতে পারি 2 × 35.014, অর্থাৎ গুণ করলে পেয়ে যাচ্ছে আমরা 70.028। আমাদের বৃত্তের ব্যাস সেটা আমরা জানি। বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান, অর্থাৎ আমাদের বৃত্তের ভিতরে যে বর্গটি আমরা আছে আমাদের সেই বর্গের কর্ণ হবে কিন্তু বৃত্তের ব্যাসের সমান। তাই আমরা লিখে দিয়েছি যে আমাদের বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান। এবং চিত্রে ABCD বর্গটি বৃত্তে অন্তর্লিখিত হয় বর্গের কর্ণ আমরা পাচ্ছি AC = 70.028। যেহেতু এখানে বৃত্তের ব্যাস, অতএব দৈর্ঘ্যস্থ কোণ হিসেবে আমরা বলতে পারি ABC = 90। তাই চিত্রে আমরা দেখতেছি ABC = 90, এবং এটা উল্লেখ করলে বেশি ভালো হয় যে দৈর্ঘ্যস্থ কোণ হিসেবে আমরা যে লিখলাম এখানে 90 ডিগ্রি পাশে উল্লেখ করতে পারো, অথবা উল্লেখ করা ছাড়াও লেখা যেতে পারে যে দৈর্ঘ্যস্থ কোণ হিসেবে ABC = 90। তো যেহেতু এখানে আমাদের 90 ডিগ্রি, অতএব এটা সমকোণী ত্রিভুজ, সেই হিসাবে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে আমরা পাচ্ছি AB² + BC² = AC²। এখানে আমাদের আরেকটা জিনিস কিন্তু উল্লেখ করা আছে, পিথাগোরাসের উপপাদ্য হিসাবে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ ABC হতে পারে। ত্রিভুজ ABC হতে পারে। এখানে AC আমাদের অতিভুজ, আর অপর বাহুদ্বয় হলো AB ও BC। তাই দেখো হলো AB² + BC² = AC²। এর পরের লাইনে AB² আর BC এর পরিবর্তে আমরা লিখলাম AB² = AC²। AB² + AB² = AB²। এখানে লক্ষণীয় যে যেহেতু বর্গ, অতএব বর্গের প্রতিটা বাহু সমান, আর সেই হিসাবে AB = BC, যা আমরা সাইক্লোটিকভাবে উল্লেখ করেছি এবং লিখেও আমরা উপস্থাপন করছি যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। অতএব বাম পাশে দেখলাম আমরা 2AB² এবং ডান পাশে আমাদের আছে AC²। আমাদের উদ্দেশ্য বা টার্গেট হলো যে বর্গের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ AB কিংবা BC কিংবা CD ইত্যাদি। যদি বাম পাশে আমাদের AB² দেখা যাচ্ছে, এখন যদি আমরা উভয় পাশে বর্গমূল করে দিই তাহলে বাম পাশে এসে যায় √2 × AB আর ডান পাশে AC।
এখন বাম পাশে আমরা এবি লিখে দিলাম, আর এবি এর সহগুণক স্কয়ার রুট দ্বারা ডান পাশে ভাগ করে দিলাম। এসি এর মান অর্থাৎ কর্ণে এসি এর মান আমাদের এখানে 70.02 মিটার, যা আমরা আগে লিখে রেখেছিলাম যে কর্ণের দৈর্ঘ্য বা বর্গকোণ নিয়েছে 70.02। নিচে যেহেতু রুটটা একটু অমূলদ রাশি, এর জন্য আমরা লব এবং হরকে অতিরিক্ত একটা রুট দ্বারা গুণ করি, যাতে নিচে হরে আমাদের 2 আসে, অর্থাৎ মূলদ রাশি আসে। কারণ ভাগ করে দিলে আমরা পাচ্ছি 49.518 প্রায়। এখানে আমাদের ক্যালকুলেশন দরকার নেই। সুতরাং নির্ণীয় বর্গের বাহু দৈর্ঘ্য 49.518 মিটার। এটাই ছিল আমাদের জানার বিষয়, যা আমরা পেয়ে গেলাম অ্যান্সার। এখন আমরা তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্কটি এখানে আলোচনা করতে যাচ্ছি। এই অঙ্কটি প্রায় সময় আসে। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এখানে বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমরা নির্ণয় করব। তো আমরা প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম, যেহেতু বৃত্ত এখানে আগে উল্লেখ করা আছে। মনে করি বৃত্তের ব্যাসার্ধ r একক, সুতরাং বৃত্তের পরিধি 2 পাই r একক এবং বৃত্তের ক্ষেত্রফল 2 পাই r স্কয়ার বর্গ। যেহেতু এখানে সমবাহু ত্রিভুজের সঙ্গে বৃত্তের তুলনা হচ্ছে, অতএব আমরা এখন ধরে নিই, মনে করি সমবাহু ত্রিভুজের একবার দৈর্ঘ্য a একক। সুতরাং ত্রিভুজের পরিসীমা হবে আমাদের a একক। প্রশ্ন মতে আমরা লিখতে পারবো এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা যেহেতু বৃত্তের পরিধির সমান, বৃত্তের পরিধি এবং পরিসীমা একই কথা, অতএব আমরা শর্তমতে বা প্রশ্নমতে লিখতে পারি 3a is equal to 2 pi r। এখান থেকে আমরা a এর মান বের করে নিলাম, a পেয়ে গেলাম 2 pi r divided by 3। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র তা এখানে আমরা প্রয়োগ করলাম, স্কয়ার 3 ডিভাইডেড বাই 4 স্কয়ার। এরপরে আমরা এর মান এখানে বসালাম। এর মান যদি বসাই দিই, এর মান উল্লেখ করা আছে 2 pi r ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার। এখন আমরা এই হিসাবটা কমপ্লিট করে নেব। হিসাবটা যদি আমরা কমপ্লিট করে নেই তাহলে পেয়ে যাচ্ছি আমরা এখানে, তোমরা একটু উপরে একটু লক্ষ্য করো হিসাবটা। তো আমাদের এখানে ডান পাশটায় স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই 4, স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই 4, আর এটা যদি আমরা বর্গ করে নিই তাহলে পেয়ে যাচ্ছি 4 পাই স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই 9। তো এখানে আমরা এই 4 এবং এই 4 যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি স্কয়ার রুট 3 পাই স্কয়ার r স্কয়ার, আর নিচে থাকতেছে 9। 9 কে আমরা লিখতে পারি 3 ইনটু 3 হিসাবে। তাহলে আমাদের এখানে উপরে থাকতেছে স্কয়ার রুট 3 পাই স্কয়ার r স্কয়ার, আর নিচে 9 কে লেখা যায় 3 ইনটু 3। আবার অন্যদিকে এই একটি 3 কে আমরা আবার লিখতে পারি 3 ইনটু স্কয়ার রুট 3 ইনটু স্কয়ার রুট 3, আর লবে স্কয়ার রুট 3 পাই স্কয়ার r স্কয়ার। এখন আমরা লব থেকে একটা স্কয়ার রুট 3 এবং হর থেকে যদি একটা স্কয়ার রুট 3 বাদ দিয়ে দেই তাহলে থাকতেছে নিচে 3 রুট 3 আর উপরে পাই স্কয়ার r স্কয়ার। যেহেতু আমাদের জানতে চাওয়া হয়েছে বৃত্তের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, অতএব আমরা এখন এদের অনুপাতটা লিখব। অর্থাৎ সুতরাং বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা লিখি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল আমাদের উল্লেখ করা আছে পাই r স্কয়ার। তো আমরা প্রথম লিখলাম পাই r স্কয়ার অনুপাত এখানে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।
সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি আমরা পাই স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই 3 ইনটু a স্কয়ার 3 অনুপাত বলে ভাগ। এখন আমরা এখানে লক্ষ্য করতেছি যে পাই আর স্কয়ার আছে অনুপাতের আগের রাশি আর অনুপাতের পরের রাশি পাই স্কয়ার আর স্কয়ার। এখন যদি আমরা এটা কমানোর চেষ্টা করি তাহলে অনুপাতের রাশিদ্বয়কে পাই আর স্কয়ারের দ্বারা ভাগ করলে পেয়ে যাব এখানে অনুপাতের পূর্ব রাশি তো 1 আর পরের রাশি পেয়ে যাচ্ছি আমরা পাই 3 পাই ডিভাইডেড বাই 3 রুট 3। অর্থাৎ আমরা যে কাজটি করলাম অনুপাতের রাশিদ্বয়কে পাই আর স্কয়ার দ্বারা ভাগ করে এখন সাইড নোট দিয়ে দিই যে অনুপাতের রাশিদ্বয়কে পাই আর স্কয়ার দ্বারা ভাগ করে অথবা পাই আর স্কয়ার দ্বারা ভাগ করে আমার কাছে সরল অনুপাতের রাশি হিসেবে ওই ক্ষেত্রে ওই অনুপাতকে আমরা লিখতে পদ্ধতি চলে আসি। মনে করি ঘনকের ধার a সেন্টিমিটার, সুতরাং ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হবে a স্কয়ার টু a মিটার। যেহেতু আমাদের প্রশ্নে এখানে সেন্টিমিটার উল্লেখ করা আছে অতএব আমাদের এখানে সেন্টিমিটার কথাটাই লিখতে হবে। এবং ঘনকের কর্ণ a স্কয়ার 3a। তোমরা এই ক্ষেত্রে এটাকে আগেও দিতে পারো অর্থাৎ a স্কয়ার সেন্টিমিটার। ঘনকের কর্ণ বলতে আমরা বুঝবো এই কোণার থেকে শুরু করে আর পৃষ্ঠের কর্ণ বলতে বুঝবো আমরা যদি এই চিত্রটা স্থাপন করার চেষ্টা করি তাহলে এটা হলো পৃষ্ঠের কর্ণ। এখন আমরা দেখতেছি প্রশ্নে উল্লেখ করা আছে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 2। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি স্কয়ার 2a = 2। এখন আমরা এর মান বের করতে চাচ্ছি যেহেতু উভয় পাশে লক্ষ্য করা যাচ্ছে স্কয়ার 2 আছে অতএব আমরা উভয় পক্ষ থেকে যদি স্কয়ার 2 বাদ দিয়ে দেই তাহলে পেয়ে যাচ্ছে a = আমাদের জানতে চাওয়া হয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য = স্কয়ার 3। এখন এর মান যদি বসাই দিই তাহলে পেয়ে যাচ্ছি এখানে 8 অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্য নিলে মানটা চলে আসে 13.856 সেন্টিমিটার। যেহেতু এখানে স্কয়ার 3 এর মান বসানো হয়েছে এজন্য আমাদের প্রায় সংখ্যাটা লিখতে হবে। এরপরে ঘনকের আয়তন। ঘনকের আয়তন বলতে আমরা বুঝবো এখানে a কিউব এর জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ বাহুর ঘন করলে আমরা ঘনকের আয়তন পেয়ে যাব। এখানে এর মান যদি বসাই দিই তাহলে আসে a কিউব যার মান পেয়ে যাই আমরা 512 সেন্টিমিটার। আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন যা আমরা পেয়ে গেলাম অতএব আমাদের আমরা লিখতে পারি সুতরাং নিম্ন কর্ণের দৈর্ঘ্য 13.856 সেন্টিমিটার এবং আয়তন 512 সেন্টিমিটার। এরপরে তোমাদের অনুশীলন থেকে যে অঙ্কটি প্রায় সময় আসে তা এখানে একটু দেখানোর চেষ্টা করা হলো। অনুশীলনের 17 নম্বর অঙ্ক যে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। এরপর দেখা যাচ্ছে 1 সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। এই প্রশ্নটার মধ্যে একটুখানি বুদ্ধি খাটানো হয়েছে সেটা হলো দেখো ভিতরের এবং বাইরের যে ব্যাস উল্লেখ করা হয়েছে তা সেন্টিমিটারে কিন্তু উচ্চতা দেওয়া আছে এখানে মিটারে। এখন আমরা অঙ্কটা যে কোনো মিটারের দিকে নিয়ে যাব অথবা সেন্টিমিটারে নিয়ে আসবো। তো যেহেতু এখানে উল্লেখ করা আছে 11 সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম এজন্য সেন্টিমিটারের দিকে গেলে আমাদের বেশি ভালো হবে। তাই আমরা এই মানটা উচ্চতাটাকে সেন্টিমিটারে নেওয়ার চেষ্টা করব। তো আসা যাক সলিউশনে। তো তার আগে চিত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমার অঙ্কটা বুঝতে সহজ হবে, ভালো লাগবে। তো যেহেতু এখানে ভিতরে এবং বাইরের ব্যাস উল্লেখ করা আছে তো প্রথম আমরা এখানে ভিতরের একটা পাইপ আমরা চিত্রে দেখানোর চেষ্টা করছি, এরপরে এর বাইরে একটা চিত্র দেখানোর চেষ্টা করছি। এখন ভিতর বলতে আমরা যা বুঝি আমার সামনে যে এখানে সিলিন্ডার বা বেলুন বা পাইপ যাই বলি না এখন আমরা যদি এটা লক্ষ্য করে এটা ভিতর আর এটা বাইরে। সাপোজ একটা মগের কথা আমরা যদি ভাবি, মগের ভিতরে যে পানি রাখা হয়
পানি অবস্থান করে তাহলে ভিতরের জায়গায় পানিটা অবস্থান করে। আর এখানে যদি আমরা মগের পুরুত্বটা বিবেচনায় নিই তাহলে আমাদের আসবে বাইরের ব্যাস, আর ভিতরেরটা হবে ভিতরের ব্যাস। তো এখানে ভিতরের ব্যাস বলতে আমরা উল্লেখ করছি এই নিচের দিকে লক্ষ্য করো এখানে 12 সেন্টিমিটার, আর বাইরের ব্যাস হবে আমাদের এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত, আর এটা হলো আমাদের উচ্চতা 5 মিটার। তো তাই লেখা আছে সমাধানে দেয়া আছে পাইপের ভিতরে ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। ধরি পাইপের ভিতরে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ও বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল R সেন্টিমিটার। আমাদের পাইপের লোহার পরিমাণ বের করতে গেলে আয়তনের প্রয়োজন আছে, এর জন্য আমরা ভিতরের ব্যাসার্ধ নিয়ে পাইপের আয়তন বের করলাম একবার। তো অতএব ভিতরের ব্যাসার্ধ নিয়ে পাইপের আয়তন আমরা পাই r²। এক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য করতে হবে যে যেহেতু আমাদের উচ্চতা মিটারে আছে এই মানটা আমরা সেন্টিমিটারে নেব। তো উচ্চতা তাই লেখা হয়েছে যে উচ্চতা h = 5 মিটার, যা আমরা লিখলাম 500 সেন্টিমিটার। তুমি এখানে সাইড নোটটা দিতে পারো যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, না দিলে অসুবিধা নেই। তাই এখন আমরা লিখতে পারি সুতরাং ভিতরের ব্যাসার্ধ নিয়ে পাইপের আয়তন = πr²। পাইয়ের মান বসালাম, r এর মান এখানে বসালাম এবং h এর মান বসালাম। বসানোর পরে ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে মানটা আমরা পেয়ে যাচ্ছি এখানে 56548.8 ঘন সেন্টিমিটার। আবার বাইরের ব্যাসার্ধ থেকে যদি আমরা পাইপের আয়তন বের করি তাহলে এখানে আমাদের আসছে পাই ক্যাপিটাল R²। পাইয়ের মান বসালাম 3.1216, ক্যাপিটাল R বসালাম এবং এই মান বসালাম। এরপরে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে মানটা আমার আসলো এখানে 76,969.2 ঘন সেন্টিমিটার। যেহেতু পাইপে লোহার পরিমাণ জানতে চাওয়া হয়েছে তাই লেখা হলো পাইপের লোহার পরিমাণ = বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন। এক্ষেত্রে বাইরের আয়তন বলতে বাইরের ব্যাসার্ধ নিয়ে যে আয়তন, আর ভিতরের আয়তন বলতে ভিতরের ব্যাসার্ধ নিয়ে যে আয়তন। এখন আমরা বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন যদি মাইনাস করে দিই তাহলে মানটা চলে আসে 20,420.4 ঘন সেন্টিমিটার। যেহেতু প্রশ্নে উল্লেখ করা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, অতএব এই মানটাকে আমাদের গ্রামে নিতে হবে। এখন যদি আমরা মানটা গ্রামে নেই তাহলে আমাদের লিখতে হবে যে দেয়া আছে 1 ঘন সেন্টিমিটার, দেয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, দেয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তো সুতরাং আমাদের এখানে আমরা পেয়েছি 20,420.4 এত ঘন সেন্টিমিটার লোহার ওজন আমরা পাবো। লোহার ওজন আমরা পাবো এখানে 7.2 দ্বারা এই মানটা গুণ করতে হবে, অর্থাৎ 20,420.4 কে আমরা গুণ করব 7.2 দ্বারা, এত গ্রাম হবে। ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমাদের মানটা চলে আসবে 147,026.88। এই মানটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করার চেষ্টা করি তাহলে আমরা জানি 1000 গ্রাম 1 কেজি। অতএব আমরা যদি এই মানটাকে 1000 দিয়ে ভাগ করে দিয়ে দেই তাহলে মানটা কেজিতে চলে আসবে। তো এখানে সেক্ষেত্রে দশমিকটা যে জায়গায় অবস্থান করতেছে সেখান থেকে 3 ঘর আগে চলে আসবে। তাই পেজ নম্বর 14 147,026.88। এক্ষেত্রে আমরা দশমিকের অবস্থানটা যদি শেষ করি, অর্থাৎ যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি, সেক্ষেত্রে দশমিকটা তার অবস্থান থেকে 3 ঘর আগে চলে আসবে। অর্থাৎ দশমিকটা আমরা যদি 3 ঘর আগে নিয়ে আসি তাহলে পেয়ে যাচ্ছি 147.026
এত কেজি। সাইড নোটে আমরা দিতে পারি যে কি 1000, যেহেতু 1000 গ্রাম সমান, যদি 1000 গ্রাম সমান 1 কেজি, এটা আমরা সাইড নোট করতে পারি। তো যেহেতু আমরা দশমিকের পরে 3 ঘর যদি আমরা রাখবো, তাহলে 3 ঘর যদি রাখি তাহলে 147.026 এর পরের যে অঙ্কটি তা 8, অর্থাৎ 5 থেকে 9 এর মধ্যে। এজন্য আমাদের 6 এর সঙ্গে আমরা একটা 1 যোগ করে দেব, অর্থাৎ এখানে তখন হয়ে যাবে 0.7 কেজি। অর্থাৎ 5 কে লোহার পরিমাণ আমরা পেয়ে গেলাম। এখন এটাই আমাদের অ্যানসার। এখন এই অঙ্কটি প্রায় সময় আসি, এটার সঙ্গে সৃজনশীল যুক্ত হয়, যুক্ত থাকে। এখন তোমাদের মোটামুটি আজকে যে অঙ্কগুলি করানো হলো, এর আলোকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। হোমওয়ার্ক হলো 16.3 বা 16.3 এর কাজ 214 পৃষ্ঠায় 314 পৃষ্ঠায় একটি কাজ আছে, এই কাজের নাম 214 পৃষ্ঠা কাজ। এরপরে 16.4 থেকে একটি অঙ্ক, দুটো অঙ্ক করবা, তা হলো অনুশীলনী 13 ও 15। এই হলো তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো করে তুমি 2 দিনের মধ্যে ফেসবুক কমেন্টস বক্সে পাঠাবা, নাম, রোল, ছেলে, শাখা লিখে। তো আশা করি তোমরা হোমওয়ার্কগুলো করবা এবং তোমাদের হোমওয়ার্ক এখন নিয়মিত যথাযথ চেক করা হচ্ছে। তো এই জন্য কেউ বাদ যাবা না, অলসতা করবো না, সময়ের মধ্যে হোমওয়ার্কগুলো পাঠাবো। তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।